সালটা ছিল 1829। পাঞ্জাবের শুকনো তপ্ত মাটির উপর এক যাত্রী ধীরে ধীরে পা বাড়িয়ে চলেছে। গরম হাওয়া তার মুখে এসে লাগছে, কিন্তু তার চোখ স্থির হয়ে আছে। মনে হচ্ছে যেন সামনে কোথাও অদেখা কিছু খুঁজছে। সেই যাত্রী ছিল একজন শ্বেতাঙ্গ ইংরেজ, যে গ্রামবাসীদের নিজের নাম বলেছিল চার্লস মেসি। কিন্তু আসলে সে তার আসল পরিচয় লুকিয়ে রেখেছিল। সে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রাক্তন সেনা, জেমস লুইস, যে সবকিছু ছেড়ে পালিয়ে এসেছিল। ক্ষমতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার পর এখন তার নেশা হয়ে গেছে ইতিহাসের গভীরে ডুবে থাকার। গত 2 বছর ধরে সে ভারতের ধুলোমাখা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, কখনো ধ্বংসস্তূপের দিকে, কখনো মন্দিরের ভিতরে, তো কখনো নির্জন কোনো দুর্গের দেয়ালে অতীত যুগের প্রতিধ্বনি খুঁজতে। তারপর একদিন যখন সে পাঞ্জাবের এক অজানা এলাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ তার চোখ থেমে গেল মাটির উপর সামান্য উঁচু হয়ে থাকা এক অদ্ভুত দৃশ্য দেখে। এটা কোনো সাধারণ দৃশ্য ছিল না। জায়গাটার আশপাশে মাটি সম্পূর্ণ আলাদা মনে হচ্ছিল, যেন মাটি ইচ্ছে করেই কোনো পুরানো সত্যকে আড়াল করে রেখেছে। জেমস কাঁধ থেকে ব্যাগ নামিয়ে সেই উঁচু অংশের পাশে হাঁটু গেড়ে বসলো। তার হাতের আঙুলগুলো ধীরে ধীরে মাটি সরাতে শুরু করলো, যেন সে মাটির সঙ্গে কথা বলছে। কয়েক মিনিটের মধ্যেই নিচে থেকে একটি ইঁট বেরিয়ে এলো, কিন্তু এই ইঁট তার আগে দেখা কোনো ইঁটের মতো ছিল না। এর আকার এতটাই নিখুঁত আর সমকোণ ছিল, যেন আধুনিক কোনো যন্ত্র দিয়ে তৈরি। জেমসের চোখে হঠাৎ এক জ্বলজ্বল করে উঠল। সে খনন চালিয়ে গেল, আর কিছুক্ষণ পরে আরও কয়েকটি ইঁট বেরিয়ে এলো। ধীরে ধীরে যেন একটা দেয়াল সামনে ভেসে উঠতে লাগলো। মনে হচ্ছিল এটি কোনো পুরানো ঘর বা হারিয়ে যাওয়া কোনো বাড়ির চিহ্ন। ঠিক তখনই তার চোখে পড়ল একটি পাথরের স্ল্যাব। স্ল্যাবের উপরে কিছু খোদাই করা ছিল, একটি রহস্যময় নকশা, আর তার উপরে কিছু পথিক। ছবিটি কোনো জন্তুর মতো লাগছিল, কিন্তু এই প্রাণীটি মোটেও কোনো চেনা জানা প্রাণী ছিল না। তার কপালে ছিল একটি মাত্র শিং। জেমস সেটা দেখে কেঁপে উঠল। তার মুখ থেকে বেরিয়ে এলো ইউনিকর্ন শব্দ, কিন্তু ইউনিকর্ন তো শুধু কল্পনার জীব। সে স্ল্যাবটা ঝেড়ে মুছে পরিষ্কার করলো, আর নিচে দেখা গেল আরও কিছু চিহ্ন, যেন কোনো অজানা ভাষা, কোনো বিস্মিত লিপি। সে সেখানেই মাটির উপর বসে পড়ল, ডায়েরি খুলল আর লিখতে শুরু করলো। আজ আমি এমন কিছু স্পর্শ করলাম যা হয়তো কোনো সম্পূর্ণ সভ্যতার হৃদস্পন্দন ছিল। এই দেয়ালগুলো, এই চিহ্নগুলো, এই ছবি সবই এমন এক রহস্যের ইঙ্গিত করেছে যা এখনও কেউ বুঝে উঠতে পারেনি। সে জানতো না যে এই স্ল্যাবের নিচে ইতিহাস লুকিয়েছিল। তা শুধু পুরানো ইটের স্তূপ নয়, বরং ছিল এক সম্পূর্ণ জগৎ, এমন এক জগৎ যা তার সময়ের চেয়েও অনেক এগিয়ে ছিল। জেমসের অনুসন্ধান এখানেই থেমে যাওয়ার ছিল না, বরং কয়েকদিন সে এই জায়গার আশেপাশে শিবিরে গেড়ে রইল। প্রতিদিন ভোরের প্রথম রোদ উঠতেই সে আবার মাটি খুঁড়তে শুরু করত, আর প্রতিদিন সন্ধ্যা নামার আগে তার সামনে নতুন কিছু এসে হাজির হতো। ধীরে ধীরে সেখানে শুধু ইটের গাঁথুনি নয়, বরং এক পুরো শহর প্রকাশ পেতে লাগলো। চওড়া গলি, দেয়ালের ধ্বংসাবশেষ, পাথরের চত্বর, আর প্রতিটি কোণ থেকে যেন একটাই প্রশ্ন ভেসে আসছিল। সে বুঝতে পেরেছিল এটা কোনো সাধারণ গ্রাম নয়। এখানে নির্মাণ শৈলীতে ছিল শৃঙ্খলা, ছিল এক ধরনের নকশা, যেমনটা সে শুধু বইয়ে পড়েছে গ্রিক বা মিশরীয় সভ্যতা সম্পর্কে, কিন্তু এটি ছিল তাদের থেকেও আলাদা। প্রতিটি গলি ছিল সোজা এবং একে অপরের সমান্তরাল, যেন আধুনিক কোনো শহরের নকশার ইঙ্গিত দিত। কিছু বাড়িতে ছোট ছোট কক্ষ ছিল, আর কিছু বাড়িতে ছিল গর্তের মধ্যে স্নানঘর, যেখানে পাথরের পাইপ বসানো ছিল। প্রতিটি নতুন আবিষ্কারে জেমসের চোখ থমকে যেত, আর তার মনের ভিতরে থাকা ইতিহাস প্রেম নীরবে চিৎকার করে উঠত। এত উন্নত নির্মাণ হাজার হাজার বছর আগে কিভাবে সম্ভব ছিল? কিন্তু যত দ্রুত এই জায়গায় রহস্য উন্মোচিত হয়েছিল, ততই তা আরও গভীর হয়ে উঠেছিল। একদিন মাটি খননের সময় সে আরও একটি পাথরের সিল পেল। তাতে খোদাই ছিল একটি বলদের ছবি, তার উপরে ছিল সেই একই অদ্ভুত প্রতীক। এখন এই চিহ্নগুলো প্রায় সর্বত্রই দেখা পাচ্ছিল, কখনো ছোট কোনো পাথরে, তো কখনো কোনো ভাঙা কলসির গায়ে। সেই ভাষা সর্বত্রই ছিল, কিন্তু তার কাছে পুরোপুরি অজানা। সেদিন রাতে জেমস অনেক রাত পর্যন্ত জেগে রইল। তার ডায়েরিতে এখন ডজন ডজন স্কেচ জমা হয়েছে, চিহ্নগুলোর, প্রাণীদের, ইটের মাপের, আর পুরো শহরের নকশার। কিন্তু যেটা তাকে সবচেয়ে বেশি অস্থির করে তুলেছিল, সেটা ছিল একটাই প্রশ্ন: যদি এই মানুষগুলো এত উন্নত ছিল, তবে তারা কোথায় গেল? এত সুসংগঠিত শহর, এত উন্নত প্রযুক্তি, এত রহস্যময় লিপি, তারপর কিভাবে হঠাৎ করে পুরো সভ্যতা মিলিয়ে গিয়েছিল? জেমসের কাছে এটা কেবল একটি ঐতিহাসিক আবিষ্কার ছিল না, এটা হয়ে উঠেছিল এক অসম্পূর্ণ গল্প। এমন এক গল্প যা সে নিজেই শুরু করেছিল, আর এখন যে কোনো মূল্যে তার শেষ দেখতে চায়।
পরের দিন সকালে জেমস যখন খননস্থলে পৌঁছালো তখন সূর্যের প্রথম রশ্মি পড়েছিল সেই দেয়ালের উপর, যেগুলো একসময় কারো বাড়ির বাইরে সীমানা ছিল। কিন্তু সেই বাড়িগুলো ছিল না সাধারণ কোনো বাড়ি। যেমন মাটি সরে যাচ্ছিল তেমন শহরের আসল রূপ স্পষ্ট হয়ে উঠেছিল। প্রতিটি বাড়িতে ছিল একটি বিশেষ বিন্যাস। ইট দিয়ে গাঁথা দেয়ালগুলো দেখে মনে হচ্ছিল সেগুলো কোনো নির্দিষ্ট মাপদণ্ড মেনে তৈরি করা হয়েছে। একটিও ইট ছোট বড় নয়, সবগুলোর দৈর্ঘ্য প্রস্থ সমান ছিল, একই আকার, একই কোণ। আর ঠিক তখনই জেমসের চোখে পড়ল আরেকটি বিষয়। প্রতিটি বাড়ির ভিতরে জল প্রবাহের ব্যবস্থা ছিল। একদিক থেকে জল আরেক দিকে আসতো, আর অন্য দিক থেকে পাতকুয়োরও সন্ধান পাওয়া গেল, যেখান থেকে আসতো স্বচ্ছ পানি। জেমস আগে কখনো এমন কিছু দেখেনি। সে নিজেকে প্রশ্ন করল, কিভাবে সম্ভব যে হাজার হাজার বছর আগে, যখন পৃথিবীর বেশিরভাগ অংশ তখনও জঙ্গলে ঢাকা ছিল, তখন এখানে এত উন্নত নগর কিভাবে তৈরি হয়েছিল। কিন্তু তার কোনো উত্তর মিলল না। কিন্তু শহরটি যেন আরেকটি রহস্য তার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আরও একদিন মাটি খননের সময় সে কয়েকটি ছোট ছোট পাথর পেল, যেগুলোর উপর খোদাই ছিল সেই একই অদ্ভুত ভাষা। কিন্তু এবার প্রতিটি পাথরের উপর একটি করে ছবি ছিল, কোথাও কোনো পানি, কোথাও কোনো পাখি, আবার কখনো এক রহস্যময় অবময়। জেমস সেগুলো মনোযোগ দিয়ে দেখল। প্রতিটি পথিকের নিচে কোনো না কোনো পানির ছবি থাকতো, কোথাও বলদ, কোথাও হাতি, আর সবচেয়ে বেশি ছিল সেই একশৃঙ্গ প্রাণীটি। এগুলো কি ধর্মীয় প্রতীক ছিল, নাকি এর পিছনে অন্য কোনো অর্থ লুকিয়েছিল? সেই সব চিহ্ন নিজের ডায়েরিতে নকল করে রাখলো। হয়তো কোনোদিন কেউ এগুলো পড়তে পারবে। এখন তার নিশ্চিত বিশ্বাস জন্মালো, এটি এক ভাষা, তবে এমন এক ভাষা যা শুধু অক্ষরে নয়, পথিকে গঠিত। শব্দ নয়, হয়তো ভাবনা। যদি এমন হয় যে এই পথিকীগুলো কোনো শব্দ নয়, বরং একটি পূর্ণাঙ্গ চিন্তাধারা প্রকাশ করে। এই ভাষাগুলো এমন এক রহস্যে পরিণত হয়েছে যে জেমস সেই রহস্যের প্রথম সাক্ষী। জেমসের ডায়েরি এখন এতটাই ভরে গেছে যে পাতাগুলো ফুলে উঠতে শুরু করেছে। প্রতিটি নতুন দিনে চিহ্নগুলোর নতুন নতুন নকশা ভেসে উঠেছিল, নতুন ছবি প্রকাশ পাচ্ছিল। কিন্তু সেগুলোর মানে কি, তা এখনও রহস্য রয়ে গেছে। একদিন দুপুরে যখন রোদ কিছুটা কমে এসেছে আর মাটি নরম হয়েছে, সেদিন সে একটি স্ল্যাব তুলল, যা বাকি সবকটির চেয়ে আলাদা ছিল। স্ল্যাবের উপরে ছিল 5টি ছোট ছোট পথিক, আর ঠিক নিচে একটি বড় পানির ছবি। কিন্তু পানিটি ছিল কোনো পরিচিত জীব নয়। তার মুখ ছিল কিছুটা ষাঁড়ের মতো, কিন্তু শিংগুলো ছিল মাত্র একটি, আর চোখগুলো ছিল এমন যা জেমস আগে কখনো দেখেনি। ছবিটিতে চোখ পড়তেই জেমসের শ্বাস থমকে গেল, আর সে নিজের মনের মধ্যে বলে উঠল, এই তো সেই একই পানি যেটা আমি আগে বহুবার দেখেছি, কিন্তু প্রতিবারই এর মুখ কেন যেন একটু আলাদা লাগে। সেই স্ল্যাবটা নিয়ে সে বসে পড়ল এবং প্রতিটি পথিকের আলাদা করে স্কেচ আঁকতে লাগলো। ধীরে ধীরে তার মনে হতে লাগলো এই পথিকগুলো শব্দের মতো নয়, বরং কোনো কোডের মতো কাজ করছে। কিন্তু এই চিহ্নগুলো বারবার আসতো ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে। এখন জেমস ধীরে ধীরে সেই প্যাটার্ন বোঝার চেষ্টা করতে শুরু করলো, কিন্তু প্রতিটি চেষ্টা শেষ পর্যন্ত অসম্পূর্ণ থেকে যাচ্ছিল। তার মস্তিষ্ক কখনো ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু মন নয়। সে বুঝতে পারল এটা শুধু একটি ভাষা নয়, বরং তাদের সংস্কৃতি। এই পথিকগুলো হয়তো তাদের নাম নয়, বরং তাদের পরিচয়। বাণিজ্য, ধর্ম, ক্ষমতা, সম্মান। হতে পারে প্রতিটি পথিকেরই একটি বিশেষ উদ্দেশ্য ছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এই ভাষা টিকে ছিল না কেন? আর সেই প্রশ্নের উত্তর খুলে দিল আরেকটি রহস্যের ধার। জেমসকে বলা হলো এই এলাকায় নদীর ধারে আরও একটি খনন কাজ চলছে, যেখানে পাওয়া গেছে বহু মানুষের কঙ্কাল। কেউ সোজা শোয়া, কেউ একে অপরকে জড়িয়ে আছে, যেন এক রাতেই কোনো ভয়াবহ দুর্ঘটনা ঘটে গিয়েছিল। সে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গেল। কঙ্কালগুলোর অবস্থা ছিল ভয়ঙ্কর, নাড়া দেওয়ার মতো। অনেকের মাথার পাশে মাটির মধ্যে পড়েছিল ভাঙা মাটির হাঁড়ির টুকরো, আর কিছু কঙ্কালের পাশে পড়েছিল লোহার মতো কিছু দেখতে বস্তু। নীরবে দাঁড়িয়ে থেকে সে নিজেকে প্রশ্ন করল, এখানে কি কোনো যুদ্ধ হয়েছিল, নাকি কোনো মহামারী, অথবা এমন কোনো প্রাকৃতিক বিপর্যয় যা এক আঘাতেই সব কিছু গ্রাস করে নিয়েছিল? কিন্তু সময় এগিয়ে গিয়েছিল, পুরো 1 শতাব্দী কেটে গিয়েছিল। জেমসের ডায়েরির বইয়ের পাতায় সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। সেই পাথর, সেই চিহ্ন জাদুঘরের দেয়ালে ঝুলে গিয়েছিল। তারপর কিছু ঘটল। 2016 সালে হরিয়ানার একটি ছোট্ট গ্রামে কিছু খনন কাজ চলছিল, যেখানে ইট পাওয়া গেল। কিন্তু এই ইটগুলো ছিল সিন্ধু সভ্যতার আগের। মাটির নিচে চাপা পড়ে থাকা কিছু কঙ্কাল আর হাঁড়ির রেডিও কার্বন রেটিং করা হলো। তার ফলাফল ইতিহাসবিদদের চমকে দিল।
হয়তো ওই সময়টা ছিল খ্রিস্টপূর্ব 7000 সাল, অর্থাৎ সিন্ধু উপত্যকার সভ্যতা হয়তো 8000 বছর পুরানো। এই আবিষ্কার ইতিহাসের গতিপথই বদলে দিল। যা এতদিন পর্যন্ত মিশর আর মেসোপটেমিয়া শহরকেই সবচেয়ে প্রাচীন বলে মনে করত, তাদের মেনে নিতে হলো যে ভারতের মাটিতেই সভ্যতার প্রথম শ্বাস নিয়েছিল। নাসার সাহায্যে কিছু ভারতীয় বিজ্ঞানী স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে থর মরুভূমির নিচে একটি শুকিয়ে যাওয়া নদীর সন্ধান খুঁজে পেলেন। সেই নদীর নাম ছিল সরস্বতী, যে নদী এতদিন কেবল পৌরাণিক বলে মনে করা হতো। এখন সেটি ভূগোলের পাতায় নথিভুক্ত হয়েছে, আর সরস্বতী নদীর তীরে জড়িয়ে আছে একই 1400-রও বেশি প্রাচীন নিদর্শন। সেই একই পাথরের গল্প এবার স্পষ্ট হয়ে উঠেছিল যে এটি কোনো সীমাবদ্ধ অঞ্চল নয়, বরং এক বিশাল মহাসাংস্কৃতিক নেটওয়ার্ক, এক বিস্তীর্ণ সভ্যতা যা নদীর তীরে বিকশিত হয়েছিল এবং হয়তো সেই নদীগুলোর সঙ্গেই বিলীন হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন রয়েই গেল, সবকিছু শেষ কিভাবে হলো? এত উন্নত প্রযুক্তি, এত সংগঠিত নগর, এত সাংস্কৃতিক প্রতীক, তবু হঠাৎ করে সব অদৃশ্য হয়ে গেল। এখানে বিজ্ঞানের কোনো নিশ্চিত উত্তর নেই। কেউ বলে সরস্বতী নদী শুকিয়ে গিয়েছিল, কেউ মনে করে ভূমিকম্পে শহরগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, কেউ আবার বলে আর্যদের আগমন ঘটেছিল। কিন্তু কোনো উত্তরই সম্পূর্ণ নয়, কারণ আজও প্রতিটি নতুন খননে এমন কিছু বেরিয়ে আসে যা আগের সব উত্তরকে মিথ্যা প্রমাণ করে দেয়। যেন সেই সভ্যতা নিজেই বলতে চাইছে, তুমি আমাকে কোনোদিন পুরোপুরি বুঝতে পারবে না। 1984 সালে রাজস্থানের এক শুষ্ক অঞ্চলে ভারতীয় প্রত্নতত্ত্ব সার্ভের একটি দল খনন কাজ চালাচ্ছিল। সেখানে ছিল একটি ছোট্ট টিলা, যাকে প্রথমে তেমন গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু মাটি খুঁড়তেই যা বেরিয়ে এলো তাতে পুরো দল হতবাক হয়ে গেল। কাঁচের মতো মসৃণ এক পাথর, যার পৃষ্ঠে খোদাই করা ছিল উঁচু হয়ে ওঠা কিছু চিহ্ন, আর সেগুলোর মাঝেই চাপা ছিল একটি ছোট্ট কাঠের বাক্স। বাক্সটি তখনও বন্ধ ছিল। যখন সেটি সাবধানে খোলা হলো, তাহলে তার ভিতরে ছিল এক পুরানো ডায়েরি, চামড়ার কভার, পৃষ্ঠাগুলো আগুনে পুড়ে যাওয়ার মতো দেখতে লাগছিল। ডায়েরির উপরে কোনো নাম ছিল না, কেবল ভেতরের প্রথম পাতায় লেখা ছিল একটি বাক্য, যদি তুমি এটা পড়ছো তবে হয়তো আমি আর বেঁচে নেই। এই ডায়েরিটি লিখেছিলেন এক প্রত্নতান্ত্রিক, যিনি বহু বছর ধরে সিন্ধু সভ্যতার উপর কাজ করেছিলেন। তার ভাষা ছিল পরিষ্কার, কিন্তু তার ভিতরে ছিল এক অদ্ভুত অস্থিরতা, ভয় আর উত্তেজনা মিলেমিশে থাকা। সেই ডায়েরি যেন আর এক জগতের গল্প শোনাতো। সেখানে লেখা ছিল, আমি এমন এক জায়গা দেখেছি যেখানে চোখ খুলে যায়। এই জায়গাটা সত্যিই, কিন্তু একে বোঝা মানুষের চিন্তার সীমার বাইরে। ডায়েরিতে এমনই লেখা ছিল। লেখকের বর্ণনায়, খননের সময় তাদের দল একটি অদ্ভুত সুড়ঙ্গ আবিষ্কার করেছিল। খুব গভীরে মাটি আর পাথরের নিচে লুকিয়ে থাকা সেই সুড়ঙ্গ অন্য সবগুলোর চেয়ে আলাদা মনে হয়েছিল। এর দেয়ালে শুধু খোদাই করা চিহ্ন নয়, বরং এক অদ্ভুত প্রলেপে মোড়ানো ছিল, যেন সেই আলো নিজেই মাটি থেকে নির্গত হচ্ছে। ডায়েরিতে লেখা ছিল, সুড়ঙ্গের একেবারে শেষ প্রান্তে ছিল একটি চতুষ্কোণ ঘর, যেখানে একটি বিশাল পাথরের স্ল্যাব রাখা ছিল। সেই চিহ্নগুলো কথা বলতো। আমি জানি না এর মানে কি, কিন্তু যখন আমি এর উপর হাত রাখলাম, তখন আমি কিছু অনুভব করলাম, যেন কেউ আমার তালুর ভিতর দিয়ে কোনো কম্পন পাঠিয়ে দিল, যেন কোনো সতর্ক বার্তা। ডায়েরিটির শেষ পাতা হঠাৎ করেই মাঝপথে শেষ হয়ে যায়, যেখানে লেখা ছিল, যদি এটা আমার শেষ এন্ট্রি হয়, তাহলে হয়তো আমি সেই জিনিস পেয়েছি যেটাকে কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। এরপর আর কোনো নাম, আর কোনো নথি, আর কোনো রিপোর্ট নেই। সেই ঐতিহাসিকবিদের তথ্য আর কখনো পাওয়া যায়নি। দলের লোকেরা মনে করেছিল সে হারিয়ে গিয়েছিল বলে তাদের ধারণা, কিন্তু ডায়েরি যেন তার শেষ কথাগুলো বারবার উচ্চারণ করছিল। গল্প এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছিল যেখানে সত্য, ইতিহাস আর কল্পনার সীমানা একে অপরের সঙ্গে মিশে যেতে শুরু করেছিল। এখন প্রশ্ন শুধু সেই সভ্যতা শেষ নিয়ে নয়, প্রশ্ন হলো, আমরা কি কখনো সেই সভ্যতাকে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি, নাকি সেটা আজও আমাদের চারপাশে আছে, শুধু আমাদের বোধের বাইরে। ডায়েরির শেষ লাইনটি আজও ভারতীয় প্রত্নতত্ত্ব দপ্তরের ফাইলে লেখা আছে, আমি সেই জিনিস পেয়েছি যেটাকে কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করেনি কেন ছেড়ে দেওয়া উচিত নয়। সেই সুড়ঙ্গের আর কখনো খনন করা হয়নি। সরকারি রিপোর্টে তাকে অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেখানে যা ছিল তা আর বাইরে আসেনি। কিন্তু এখন যখন আধুনিক প্রযুক্তি প্রতি বছর নতুন নতুন স্তর উন্মোচন করছে, তখন প্রতিটি আবিষ্কার যেন এক নতুন চিৎকারে পরিণত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এখন সেই রহস্যময় চিহ্নগুলো পড়ার চেষ্টা করছে। কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো ওই পুরানো ভাষাগুলোকে বোঝার চেষ্টা করছে। আর যে প্রাথমিক সংকেতগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো অবাক করার মতো একটি কোড, যা সময়ের দিক নির্দেশ করে, একটি প্যাটার্ন যা বারবার সতর্ক করে, যখন জল থেমে যায়
তখন সভ্যতাও থেমে যায়। এটা কি সেই সভ্যতা যা আমাদের জন্য সতর্কবার্তা দিয়ে গেল? এই কি সেই সভ্যতা যা আমাদের জন্য সতর্কবার্তা ছিল? তারা কি জানতো নদীগুলো শুকিয়ে যেতে পারে? ভাবুন তো, সিন্ধু সভ্যতার পাশে নদীগুলো শুকিয়ে গিয়েছিল, তাদের লিপি বিলুপ্ত হয়ে গিয়েছিল, সভ্যতা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আর আজ আমাদের নদীগুলো সংকুচিত হচ্ছে, ঋতুচক্র ভেঙে পড়েছে, শহর বাড়ছে কিন্তু মানুষ সংকুচিত হচ্ছে। আমাদের কাছে প্রযুক্তি আছে কিন্তু ভাষা হারিয়ে গেছে, আমাদের কাছে তথ্য আছে কিন্তু বোঝার ক্ষমতা নেই। আমরা সভ্যতার চূড়ায় দাঁড়িয়ে আছি, তবুও এক হারিয়ে যাওয়া শহরের ছায়া আমাদের পায়ের কাছে এসে ভিড়ছে। আমরাও কি তবে তাদের মতো একই ভুল করছি? তো বন্ধুরা, এই ভিডিওটি এতটুকুই। ভিডিওটি সংক্রান্ত কোনো মন্তব্য থাকলে আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টের প্রত্যেকটা উত্তর দেব। এখনের জন্য এতটুকুই। আবার দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।